আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং নিয়মিত পড়াশোনা করছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত কবিতা, জন ডানের লেখা দ্য গুড মোরো। এটি একটি মেটাফিজিক্যাল কবিতা যেখানে ভালোবাসা, আত্মিক সম্পর্ক আর বিশ্বাসের কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে। অনেকের কাছে এই কবিতাটি কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আমরা কথা দিচ্ছি খুব সহজভাবে ধাপে ধাপে কবিতাটি ব্যাখ্যা করব, যেন আপনারা একবার শুনলেই পুরো কবিতাটি সহজেই বুঝতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাঝে মধ্যে আমরা কিছু প্রশ্ন করব যা আপনাদের পরীক্ষায় অনেকটা কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন তাহলে এখনই শুরু করি জন ডানের দ্য গুড মোরো কবিতাটি। ফার্স্ট স্ট্যান্জায় কবি বলেছেন, আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও অ্যান্ড আই। সত্যিই আমি বিস্মিত, তুমি এবং আমি কি করছিলাম। ডিড টিল উই লাভড ওয়ার উই নট ওয়েন টিল দেন। একে অপরকে ভালোবাসার পূর্বে তখনও কি আমরা দুগ্ধপান থেকে বিরত হইনি। বাট সাফট অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি। হয়তো শিশুসুলভভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করেছিলাম। অর নটেড উই ইন দ্য সেভেন স্লিপার ড্যান্স। অথবা গুহায় 7 জন ঘুমন্ত যুবকের মতো আমরা নাক ডাকছিলাম। এখানে কবি তিনি স্বয়ং এবং তার বিলাপকে 7 স্লিপারের সাথে তুলনা করেছেন। এখানে 7 স্লিপারের একটি ঐতিহাসিক হিস্ট্রি রয়েছে, যেটি হচ্ছে অনেক বছর আগে বর্তমান তুরস্কের এফাসাস নামে একটি শহরে 7 জন যুবক বাস করতেন। তারা এক আল্লাহ বা এক ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু তখনকার রাজা ছিল একজন নিষ্ঠুর মানুষ, যিনি সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করতেন। এই 7 যুবক মূর্তি পূজা করতে অস্বীকার করলে রাজা তাদের শাস্তি দিতে চাইল। তারা ভয়ে একটি গুহায় লুকিয়ে পড়লেন। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন বহু বছরের জন্য, কারো মতে 300 বছর, কারো মতে তার বেশি। যখন তারা জেগে উঠলেন, ভাবলেন একদিন বা এক রাত তারা ঘুমিয়েছিলেন, কিন্তু বাইরে গিয়ে দেখলেন শহর পুরো বদলে গেছে। মানুষ তখন আল্লাহ বা ঈশ্বরের উপর বিশ্বাস করে। তাদের এই অলৌকিক ঘটনা পুরো শহরকে অবাক করে দেয়। এখানে কবি এই 7 জন 7 স্লিপারের সাথে নিজেদেরকে তুলনা করেছেন। হয়তো তারাও এই 7 জন 7 স্লিপারের মতো ঘুমিয়েছিলেন। টুয়াজ সো বাট দিস অল প্লেজার ফ্যান্সিস বি। হয়তো এমনই ছিল, কিন্তু এখন পূর্বে সকল আনন্দে ছিল কল্পনা। ইফ এভার এনি বিউটি আই ডিড সি। যদি কখনো কোনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম। হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গট টুয়াজ বাট এ ড্রিম অফ দি। যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম, তা তোমার কল্পনা ছাড়া কিছু হতে পারে না। সেকেন্ড স্ট্যান্জায় কবি বলেছেন, অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস। এখন স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে। হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার। যা ভয় বুকে নিয়ে খুঁজে না একে অপরকে। ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল। তোমার ভালোবাসার জন্য আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা। অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার। এবং ছোট কক্ষটিকে পরিণত করতে পারি সমগ্র পৃথিবীতে। লেটস সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান। সমুদ্র অভিযানকারীদের নতুন পৃথিবী খুঁজতে দাও। লেট ম্যাপস টু আদার্স ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ সন। মানচিত্রবিদগণকে নতুন পৃথিবী তাদের মানচিত্রে যোগ করবে দাও। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইজ হেথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। আমাদেরকে একটি ভুবনের মালিক হতে দাও, প্রত্যেকের একটি এবং দুজনের। থার্ড স্ট্যান্জায় কবি বলেছেন, মাই ফেস ইন দাইন আই দাইন ইন মাই মাইন্ড অ্যাপিয়ার্স। আমার মুখ তোমার চোখে, তোমার মুখ আমার চোখে ভেসে উঠে। এন্ড টু ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট। এবং সরল নিষ্পাপ দুটি হৃদয় উভয়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয়। হোয়ার উই ক্যান ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স।
কোথায় আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ? উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে থাকবে না উত্তরে ঠান্ডা কিংবা পশ্চিমের সূর্যাস্ত। হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, বস্তুটি তখনই নষ্ট হয় যখন উপাদানগুলো মেশানো হয় না সমভাবে। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দাও অ্যান্ড আই, যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয় অথবা তুমি এবং আমি। লাভ সো অ্যালাইক দ্যাট নান দোজ লাকেন নন ক্যান ডাই, অনুরূপভাবে ভালোবাসে পারবে না কেউ বিচ্ছিন্ন করতে, পারবে না কেউ মৃত্যু ঘটাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কবিতাটির লাইন বাই লাইন বাংলা মিনিং। এখন আমরা জানব এই পুরো কবিতাটির শর্ট সামারি। জন ডানের দ্য গুড মোরো কবিতাটি 3টি পর্বে বিভক্ত একটি ছোট গীতি কবিতা। এটি মূলত অশরীরী প্রেমের কবিতা। কবি কবিতাটির প্রথমেই কথোপকথন সুলভ উক্তির মাধ্যমে কৌশলকালের অবুঝ ভালোবাসার কথা বলেছেন, যা কিনা মাতৃ স্তন্য পানরত শিশুর মতো কিংবা ইসোস রাজ্যর গোয়ায় ঘুমন্ত 7 ভাইয়ের মতো। দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে পরিপক্ক ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন, কারণ ভালোবাসা হওয়ার পর প্রেমিক প্রেমিকা চিত্তে কোনো ভয় থাকে না। আলাদা ভুবনে বাস করলেও তারা মিলিত হয়ে একটি নতুন জগৎ সৃষ্টি করতে পারেন। সত্যিকারের ভালোবাসা দ্বারা তারা অন্য সকল উৎসের ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ছোট একটি কক্ষকেও রূপান্তর করতে পারেন মহাবিশ্বে। কবি প্রেমিক প্রেমিকার মুখ্য ছবিকে 2টি গোলার্ধের সাথে তুলনা করেছেন, যেখানে বাস্তব পৃথিবীর গোলার্ধের মতো কোনো ঠান্ডা বা অন্ধকার নেই। তৃতীয় পর্বে কবি বলেছেন যে যেহেতু তাদের ভালোবাসা খাঁটি ও ত্রুটিহীন, তাই মৃত্যুর পরেও ভালোবাসা অমর থাকবে, কোনো কিছুই তাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। কবি এই কবিতায় ভালোবাসার এই শাশ্বত ভাবটাকে যৌক্তিকভাবে অমরত্ব দিয়েছেন। এখন জানবো এই কবিতার কিছু মেন থিম সম্পর্কে। এই কবিতায় কবি যে থিমগুলো ব্যবহার করেছেন তার মধ্যে ফার্স্ট থিম হচ্ছে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা। এই কবিতায় প্রেমিক বলে সে আগে কখনোই সত্য ভালোবাসা অনুভব করেনি, এখন তাদের প্রেম বিশুদ্ধ, গভীর এবং আত্মিক। এই থিমের বেস্ট কোটেশন হচ্ছে ইফ ইভার এনি বিউটি আই ডিড সি টুয়াজ বাট এ ড্রিম অফ দি, যা বাংলা হচ্ছে আগে যা কিছু ভালো লেগেছে সবই ছিল তোমার স্বপ্ন। এরপরে স্পিরিচুয়াল অ্যাওয়েনিং, আত্মিক জাগরণ। ভালোবাসার মধ্য দিয়ে প্রেমিক ও প্রেমিকা যেন ঘুম থেকে জেগে উঠে নতুন জীবনে প্রবেশ করেছে। এক্সাম্পল, অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস, এখন শুভ সকাল আমাদের জাগ্রত আত্মার জন্য। এরপরে ইউনিটি অ্যান্ড কমপ্লিটেন্সনেস, ঐক্য ও পরিপূর্ণতা। তারা দুজন একে অপরের মধ্যেই পুরো জগৎ খুঁজে পায়, তাদের প্রেম পূর্ণতা আছে। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, ইজ হেথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, যা বাংলায় হচ্ছে আমরা একে অপরের মধ্যে পুরো পৃথিবী। এখন জানবো এই কবিতায় যে কিছু সিম্বল ব্যবহার করেছে সেই সম্পর্কে। এখানে কবি সিম্বল হিসেবে দেখিয়েছেন 7 স্লিপার ড্যান্স। এটি সেই প্রাচীন কাহিনীর প্রতীক যেখানে 7 জন ব্যক্তির দীর্ঘ ঘুমেছিল। কবি এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন প্রেমের আগে তারা যেন ঘুমিয়েছিল, তাদের জীবনে কোনো আসল অনুভূতি বা গভীর প্রেম ছিল না, তারা ছিল না জাগ্রত আত্মা। এরপরে কবি যে সিম্বল ব্যবহার করেছেন এই কবিতায় লিটল রুম, কবি বলেন এখন তারা একে অপরকে ভালোবাসে, তাই তাদের ছোট ঘরটাই হয়ে উঠেছে বিশাল এক পৃথিবী। এই যে বোঝায় যে সত্যিকারের প্রেমে স্থান ছোট হলেও তা পূর্ণতা দিতে পারে। ভালোবাসা চোখে একটি ছোট ঘরেও অসীম হয়ে ওঠে। এরপরে যে সিম্বল ব্যবহার করা হয়েছে হেমিস্ফিয়ার, পৃথিবীর যেমন 2 অর্ধে ভাগ, তেমনি প্রেমিক ও প্রেমিকা একে অপরের অর্ধাংশ, তারা একসাথে মিলে একটি পরিপূর্ণতা সৃষ্টি করে। কবি বলেন তাদের ভালোবাসা এতটাই নিখুঁত যে এতে উত্তরের শীতলতা বা পশ্চিমের অস্ত যাওয়ার মতো দুর্বলতা নেই।
এরপরে কবি যে এখানে এই কবিতাটির সিম্বল ব্যবহার করছেন ম্যাপস অ্যান্ড নিউ ওয়ার্ল্ডস। অন্য মানুষরা মানচিত্র আঁকে, নতুন দুনিয়া আবিষ্কার করে, কিন্তু কবির কাছে প্রেমিকার ভালোবাসায় হলো তার সম্পূর্ণ জগৎ। তার প্রেমিকার ভেতরে সে পৃথিবীর সবকিছু খুঁজে পায়। আর এইসব প্রতীকের মাধ্যমে কবি দেখিয়েছেন কিভাবে সত্যিকারের ভালোবাসা একজন মানুষকে বদলে দেয়, তার দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং তাকে একটি নতুন আত্মিক জগতে নিয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো এই কবিতার কিছু মেন কিওয়ার্ড, যা জানলে আপনাদের এই কবিতাটি বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। এখানে মরো মানে হলো সকাল, ট্রুথ মানে হলো সত্য, পয়েন্ট মানে পরিপক্ক হওয়া, কান্ট্রি প্লেজার মানে সাদামাটা সুখ, চাইল্ডিশলি মানে শিশুর মতো আচরণ করা, নটেড মানে নাক ডাকিয়ে ঘুমানো, ডেন মানে গুহা, ফ্যান্সিস মানে কল্পনা বা ভাবনা, ওয়াকিং সোলস মানে জেগে ওঠা আত্মা, ওয়াচ মানে লক্ষ্য করা বা নজর রাখা, কন্ট্রোলস মানে নিয়ন্ত্রণ করা, এভিওয়ার মানে সব জায়গায়, সি ডিসকভারাস মানে সমুদ্রযাত্রায় নতুন দেশ খোঁজার মানুষ, পজেস মানে দখল করা, হেমিস্ফিয়ার্স মানে গোলার্ধ, ডিক্লাইনিং ওয়েস্ট মানে পশ্চিম দিকে যেখানে সূর্য অস্ত যায়, মিক্সড ইকুয়ালি মানে সমভাবে মিশে যাওয়া, স্লাকেন্স মানে দুর্বল হওয়া, ডাই মানে মারা যাওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে, যা আপনাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে প্রায় এগুলোর প্রশ্ন দেখা যায়। তো চলুন প্রশ্নগুলো আলোচনা করি। হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম? দ্য মেন থিম ইজ ট্রু লাভ অ্যান্ড স্পিরিচুয়াল awakening. What does the poet compare love to? The poet compares love to a new beginning. What is Seven Sleepers Dance? It is a place where people were asleep for a long time.